দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে যেই দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্ব আমার বিরুদ্ধে ইনকেলাবি বলে আমাকে জাতির কাছে অনেক ছোট করেছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় জোটের একজন বন্ধু, উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টা দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া, তারা এবার এটা কন্টিনিউ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। জাদুঘর, সেটাও অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া, ট্রাইব্যুনাল বলেন, সব কিছুই। তো আমরা আশা করব এটাও পর্যাপ্ত না, ওনারা পর্যাপ্ত উদ্যোগ নেবেন, সেইটা আমরা আশা করছি। মাননীয় স্পিকার, আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে যেই দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে এদেশের গণহত্যা করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। শেখ হাসিনার মামলার রায় হয়েছে, আমি নিজেও একজন সাক্ষী, জানি না সরকার দলীয় বন্ধু কেউ সাক্ষী আছেন কিনা। সেই মামলার রায় কার্যকর করার জন্য দ্রুত সময়ের মধ্যে দিল্লির সাথে মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থান আহতদের তালিকা নিয়েও একটি নয়-ছয় করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী, যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই 36 দিনের আন্দোলন নয়, গত এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের রাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার সংশ্লিষ্ট আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার এবং জাতীয় সংসদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি, এটা জুলাই মাস চলমান। আমি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহত ভাই বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, তরুণ সহ সকল পেশাজীবী মানুষ যারা অংশ নিয়েছেন, দেশে বিদেশে, রাজনৈতিক অরাজনৈতিক যারাই সেখানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। আজকে মাননীয় স্পিকার 14 জুলাই, আজকের দিনটিও একটি ঐতিহাসিক দিন। এই 14 জুলাই 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই সময়ের রাষ্ট্রপতি এবং দুঃখজনকভাবে এখনকারও যিনি রাষ্ট্রপতি, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। সেটা ছিল সেই দিনের কর্মসূচি 14 জুলাইয়ের। এবং আমরা দেখলাম যে 14 জুলাই রাতেই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি
চীন সফর থেকে দেশে এসেই এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটা কটূক্তি করেন, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন এবং সেই রাজাকারের বিরুদ্ধে, সেই আখ্যার বিরুদ্ধেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ। সেদিন থেকেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং আমরা পরবর্তী ঘটনাসমূহ সবকিছু জানি। তো অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। ফলে এখনো সময় আছে সরকার চাইলে নারীদের নিয়ে এরকম, আমি জানি না তারা অলরেডি এরকম পরিকল্পনা আছে কিনা। যেহেতু আজকে মূলত বিচার নিয়ে আমাদের প্রধান ফোকাস, বিচার নিয়ে অলরেডি কথা বলেছেন আক্তার হোসেন, আইনি জায়গা থেকে কথা বলেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা দেখছি মাননীয় স্পিকার এখনো ষড়যন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সাথে তুলনা, কে ছোট কে বড়, ষড়যন্ত্র, নানান ব্যাখ্যা আসতেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া এই জুলাই গণ অভ্যুত্থানকে শুরু থেকেই ডিফেমিং করে গিয়েছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। জুলাই গণ অভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, যারা জানেন, যারা মাঠে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন উনি, কিন্তু এই ধরনের বক্তব্যের আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা আরো দেখি এই সরকার দলের বিএনপির সংসদ সদস্য যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করছেন। এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে, হাজারে প্রকাশ করতে হবে, এই ধরনের কথা তিনি টকশোতে গিয়ে বলে বেড়াচ্ছেন। আমরা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিক মতোই বুঝি। মাননীয় স্পিকার, মামলা বাণিজ্য 1499টা মামলা হয়েছে প্রথম আলো একটা রিপোর্টের অনুসারে 5ই আগস্টের পরে। এর মধ্যে প্রথম আলো 40টি মামলা খতিয়ে দেখেছে। প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্টে মামলার বাদীদের 14 জন বিএনপির সাথে জড়িত। 21টি মামলার হওয়ার আগে পরে কোনো না কোনো আসামির কাছ থেকে অর্থ দাবি, অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। বাকি 19 মামলায় রাজনৈতিক, ব্যবসায়িক, পেশাগত, পারিবারিক দ্বন্দ্ব থেকে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার কাছে নামগুলোও আছে, অনেকগুলো রিপোর্ট এসেছে বিএনপির কারা কারা তৃণমূলে এই অনেকগুলো ভুয়া মামলা করেছে, যে মামলায় যে আসল আসামি, যে গণহত্যাকারী, তার নামও আছে, আবার একজন সাধারণ ব্যবসায়ী বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তার নামও আছে। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরও নাম আছে, তার অন্য পক্ষ হলে, অন্য কোরাম হলে তাদের নামও সেই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হয়েছে মাননীয় স্পিকার মামলার, সারা দেশে যে সাধারণ মামলাগুলো এবং অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই মামলাগুলোকে স্ক্রুটিনি করা। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন কি অবস্থায় আছেন। তারপরে মাননীয় স্পিকার আইসিটির ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলো, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে
যার সবগুলো প্রসিকিউশন তদন্ত আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। মাননীয় স্পিকার, যদি জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের একজন সংসদ সদস্য বলেছেন বিরোধী দলীয় যে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি, সেই সময় অনেক ধরনের চাপ ছিল, সরকারের সময় নির্ধারিত ছিল না, কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত সরকার। ট্রাইব্যুনাল নিয়ে তাদের পরিকল্পনা কি? এই ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যাবে না সঠিক সময়ের মধ্যে। ফলে প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল বাড়ানো নিয়ে সরকারের কি পরিকল্পনা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় জোটের একজন বন্ধু উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টা দিলেন। তো ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া, তারা এবার এটা কন্টিনিউ করেছে, যেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। জাদুঘর, সেটাও অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া, ট্রাইব্যুনাল বলেন, সব কিছুই। তো আমরা আশা করব এটাও পর্যাপ্ত না, ওনারা পর্যাপ্ত উদ্যোগ নেবেন, সেটা আমরা আশা করছি। মাননীয় স্পিকার, আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, যেই দল ইতিহাসে দুইবার সুযোগ পেয়ে এদেশে গণহত্যা করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং এদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। শেখ হাসিনার মামলার রায় হয়েছে, আমি নিজেও একজন সাক্ষী, জানি না সরকার দলীয় বন্ধু কেউ সাক্ষী আছেন কিনা। সেই মামলার রায় কার্যকর করার জন্য দ্রুত সময়ের মধ্যে দিল্লির সাথে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী, পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল হক। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেনকেও ধন্যবাদ, তিনি বিষয়টি আজকের সংসদের সকলের দৃষ্টিতে এনেছেন। আমরা সকলেই একথা সংসদের শুরু থেকেই বলে আসছি, স্বীকার করে আসছি যে দীর্ঘ 17 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তী আজকের এই সংসদের অনেক দায় আছে দেশের প্রতি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি। আমাদের কিছুক্ষণ পূর্বেই একজন মাননীয় সংসদ সদস্য, একজন শহীদের মা, তিনিও বলেছেন তিনি প্রতিনিয়তই সন্তান হারানোর ব্যথায় তিনি নিমজ্জিত থাকেন। এবং আমাদের এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলীয় নেতা, প্রত্যেকটি সংসদ সদস্যই এই গত 17 বছরের এই ফ্যাসিবাদী দুঃশাসনের একেবারেই প্রত্যক্ষদর্শী। আমরা জানি যে 111-এর সেই বিতর্কিত সরকারের নীল নকশায়, এবং এটা স্পষ্টতই আজকে বলতে হবে যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্রে আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য কিভাবে সেই বিতর্কিত একটি নির্বাচন করেছিল, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশের ঐতিহাসিক যতগুলো পরিবর্তন আছে, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনী যখন একটা প্রো পিপল পজিশন নিয়েছে, তখন এদেশের জনগণের জয় হয়েছে। সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে সেই সময়ের এই দেশের ইসলাম প্রিয় আলেম ওলামাদেরকেও একটা নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে শাপলা চত্বরে কি বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা জানি। এমনকি এদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক
একজন গৃহবধূ থেকে এই দেশের মানুষের, এই জাতির প্রয়োজনে রাজনীতির মঞ্চে এসেছিলেন, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। বেগম খালেদা জিয়ার তার স্বামীর স্মৃতি বিজড়িত আমরা দেখেছি, তার সন্তানদের স্মৃতি বিজড়িত, তার পারিবারিক সেই বাড়ি থেকে কি নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে আপনার সেখান থেকে সরিয়ে দিয়েছিল, এবং সেটি নিয়ে আপনার উল্লাস করে বলেছিল যে আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, আমি ওই বাড়ি থেকে তাকে বের করব। এমনকি আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগেই একটি আলাপচারিতা বলেছেন যে তার মেরুদণ্ডের একটি হাড় বাঁকাভাবে জোড়া লেগেছে, কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। সেম ঘটনা আমাদের অনেকের আছে। মাননীয় প্রধানমন্ত্রী উদারভাবে দেশ চালাচ্ছেন, সংসদে সরকারি দল বিরোধী দল অত্যন্ত কনস্ট্রাকটিভ ডিবেটের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। আমি একজন সংসদ সদস্য হিসেবে আমিও আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে বিনীত অনুরোধ করব যে একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত হতে হবে, এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে, এবং এই বিচারে যারা অভিযুক্ত হবে তাদের সম্পত্তি ক্রোক করে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করতে হবে। আমাদের আজকের বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে অনেকে আছেন এখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দায়িত্বে ছিলেন, কয়েকজন আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, এবং এটি স্পষ্টতই সত্য যে আমাদের অনেক আহত এবং পঙ্গু আমাদের যোদ্ধারা, আমাদের ভাই বোনেরা শুধুমাত্র সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এর দায় অন্তর্বর্তী সরকারের সময়ে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন তাদেরকে নিতে হবে। আজকে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিপ্লবী কথাবার্তা বলেন, অথচ দীর্ঘ 18 মাস তারা কিন্তু সরকারের একেবারে অবিচ্ছেদ্য অংশ ছিল, পার্ট ছিল। এই বিচার কিংবা এই আহতদের ক্ষতিপূরণ, তাদের কল্যাণের জন্য তারা সঠিক পরিকল্পনা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এমনকি আমরা দেখেছি এই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়েও একটি নয়ছয় করা হয়েছে। কাজী মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি এই জুলাই অধিদপ্তরের দায়িত্ব আছেন, আমি অনুরোধ করব শুধুমাত্র এই 36 দিনের আন্দোলন নয়, গত এই 17 বছরের আন্দোলন সংগ্রামে আহত পঙ্গুত্ব বরণকারী প্রত্যেকটি ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের রাষ্ট্রনীতির প্রশ্নে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে, এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের একটি নীতিগত সমঝোতা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমার বিরুদ্ধে ইনকেলাবি বলে আমাকে জাতির কাছে অনেক ছোট করেছে। গত 4 মাস আমাকে সংসদে আসতে দেয় নাই। আমার ফটিকছড়ির মানুষ অনেক কিছু থেকে অনেক কিছু পাই নাই। মাননীয় সদস্য, আপনার আবেগ বুঝতেছি আমরা, আরো 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট শেষ করেন। মাননীয় স্পিকার, আমাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইলো, আবার হাইকোর্ট থেকে আমাকে জিতে আসতে হলো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই মিস্টার সরোয়ার আলমগীর চিটাং 2 উনি এই প্রথমবারের মতো সংসদে এসেছেন আজ 4 মাস পরে। অনেক যুদ্ধ তরাই উত্তরে পেরিয়ে এখানে এসেছেন, এই জন্য আমরা ধন্যবাদ দিই, এই সংসদে তাকে ধন্যবাদ দিই। তিনি তার একটু বক্তব্য রাখতে চান, আপনি যদি একটু সুযোগ দেন তাকে। কংগ্রাচুলেশনস নিউলি ইলেক্টেড এমপি। আপনি 2 মিনিটের জন্য আপনার ওয়েলকাম স্পিচ আমরা গ্রহণ করলাম। 2 মিনিটস প্লিজ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমাকে আরেকটু বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাই, এবং আজকে আরও ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিনের প্রতি। আজকে আমি মহান এই সংসদে আসতে পেরে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। আমরা চট্টগ্রামের লোকজন বলে সূর্য সেনের চট্টগ্রাম, প্রীতিলতার চট্টগ্রাম, মনিরুজ্জামান ইসলামাবাদীর চট্টগ্রাম। আমি আজকে মহান সংসদে বলে আমাদের এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়া রাজনৈতিক নেতৃত্ব যখন
ব্যর্থ হয়েছিল তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে 71 সালে রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন মাননীয় স্পিকার। আরো বলি মাননীয় স্পিকার, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা ফটিকছড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনী এলাকার মতোই ধরতে গেলে এই ফটিকছড়ি এলাকা দিয়ে রামগড় হয়ে হিন্দুস্তানে সে বারবার গিয়েছিল 71 সালে, এসে বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ট্রেনিং দিয়ে এই যুদ্ধে 71 সালে এই দেশ স্বাধীন করেছিল মাননীয় স্পিকার। সেজন্য তারই সন্তান তারেক রহমান আজকের সংসদের প্রধানমন্ত্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, গত 4 মাস আমাকে এই সংসদে আসতে দেয় নাই। আমার ফটিকছড়ির মানুষ অনেক কিছু থেকে অনেক কিছু পায় নাই, যেটা সংসদ সদস্য হিসেবে তাদের পাওয়ার কথা। মাননীয় সদস্য, আপনার আবেগ বুঝতেছি আমরা, আরো 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা ইনসাফের কথা বলে, আমার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না, আমার বিরুদ্ধে ঋণ খেলাপি বলে আমাকে জাতির কাছে অনেক ছোট করেছে। আমি 2 বার বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে আমাকে ফটিকছড়ি কাজ করার জন্য। এবং যারা ইনসাফের কথা বলে, মিথ্যা বলে, সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্রতিটি দরজায় দরজায় আমাকে কোর্টে 3 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির আমাকে কোর্টে রেখেছিল। 6 দিন ভোট করেছি, তাদের প্রার্থী আমার কাছ থেকে অর্ধেকেরও কম ভোট পেয়েছে মাননীয় স্পিকার। এত ভোট পাওয়ার পরও আপনারাই বলে, জাতীয় সংসদে বলে জনগণের ক্ষমতার উৎস। তো আমাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইলো, আবার হাইকোর্ট থেকে আমাকে জিতে আসতে হলো। সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা প্রকাশ করতে হয় না, কিছু কথা মানুষকে বুঝার জন্য সময় দিতে হয়, সুযোগ দিতে হয়। কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির এই তথাকথিত বদমাশগুলা এরা জানেই না কোন ধরনের স্বীকারোক্তি দিলে কিংবা কোন ধরনের কথা বললে সেই কথা একটা সময় নথি আকারে তাদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। এই মুহূর্তে তারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপি ক্ষমতায়, কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সরকারের একটা সংস্করিত ভার্সন, সেটা আমি বারবার বলেছি এবং তাদের বিভিন্ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে। 26শে মার্চ স্বাধীনতা দিবসে মিষ্টি সুভাষ নামে একটা অভিনেত্রী মডেল গ্রেফতার হয়েছে। আজ দেখলাম তাকে 2 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তার অন্যায়। সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। সে শেখ হাসিনার পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। এই অন্যায়ের কারণে বর্তমান সরকার তাকে 2 দিনের রিমান্ডে দিয়েছে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, ইউনূস ঠিক যা যা করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ঠিক তাই করছে। তাদের মধ্যকার কোনো পার্থক্য আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, যেটা নিয়ে কথা বলছিলাম। সবকিছু সব জায়গায় বলতে হয় না, কিন্তু এনসিপির এই শিশু বাচ্চারা, তারা যে রাজনৈতিকভাবে অজ্ঞ, তারা যে প্রজ্ঞাবান না, তাদের মধ্যে যে এখনো ভাব গম্ভীর্যতা আসে নাই, সেটা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে। গতকাল এনসিপির একটা আলোচনা সভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে বিএনপিকে উৎখাত করার একটা রোডম্যাপ তারা সাজিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা গণতন্ত্র রক্ষার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করেছে। যদি সেটা না করতো তবে তারা 2029 সাল পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের মেয়াদকালীন পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছে, কারণ সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তার ওই ধারাবাহিকতায় নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বলতেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল ডিপ স্টেট। ভিডিওটা দেখা উচিত না? চলেন দেখি। সে বলেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট সম্পৃক্ত। ডিপ স্টেট জিনিসটা আসলে কি? ছায়া সরকার, তাই তো। ডিপ স্টেট কি করে, কিভাবে কাজ করে আপনারা কি জানেন? ডিপ স্টেট নিয়ে আমি, আমার মনে হয় প্রায় 10টার উপরে ভিডিও বানিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিককার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন।
এই যে অজ্ঞ, এই যে শিশু বাচ্চারা ডিপ স্টেটকে বিতর্কিত করে বক্তব্য দিয়েছে, ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? সিআইএ এখানে সম্পৃক্ত, তাই তো? তার মানে ডিপ স্টেটকে বিতর্কিত করে যখন আপনি বক্তব্য দিবেন তখন সেটা কিন্তু আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে গিয়ে লাগবে। এই ডিপ স্টেট কতটুকু সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী সেটা কি এই শিশু বাচ্চারা জানে না? তারা জানে, তারা জেনে বুঝেই বক্তব্য দিয়েছে। কারণ ওই যে বললাম, কিছু কথা বুঝে নিতে হয়। তাদের মধ্যে তো রাজনৈতিক ওই প্রজ্ঞাটুকু নাই। তারা এত মাস বলল শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মির্জা আব্বাস। তারা বলল 2024 সালের সেই জুলাই আন্দোলন সেটা ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান, কিন্তু আমরা জানি সেটা একটা জঙ্গি উত্থান, ডিপ স্টেটের কালার রেভলিউশন। এরপর তারা বলল শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের সাবেক নেতা দাউদ করিম ফয়সাল, যে ভারতে গ্রেফতার হয়েছে। এখন নাহিদ ইসলাম আবার বলতেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ডিপ স্টেট। এরা কি জানে ডিপ স্টেট সম্পর্কে? এই ডিপ স্টেট যাদের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে ইশারায় কথা বলার কারণে, শ্বেতাঙ্গ কথা বলার কারণে, যে একটা সাদা চামড়ার দেশ আমাকে উৎখাত করতে চায়, সেন্ট মার্টিন দ্বীপ চায়, যদি আমি সেটা দেই তবে আমি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবো, যদি আমি সেটা না দিই আমাকে ক্ষমতাচ্যুত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথা বলেছিলেন। তার ঠিক কয়েক মাসের ব্যবধানে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ডিপ স্টেট। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা এবং আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারেনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রতি আমি অসম্ভব শ্রদ্ধা জানাই, কারণ র এখানে সরাসরি তাকে রক্ষা করেছে, হস্তক্ষেপ করেছে। অন্যথায় তাকে হত্যা করা হতো, তার লাশ, বিবস্ত্র লাশ পুরো পৃথিবীর সামনে প্রদর্শন করা হতো। জুলাই সন্ত্রাসীরা সেই বন্দোবস্ত করে ফেলেছিল, যার কারণে তারা গণভবনে হামলা করেছিল। আরেকটা আমাদের পাশের রাষ্ট্র, অর্থাৎ এই জুলাই সন্ত্রাসীদের পিতার রাষ্ট্র কিংবা দাদার রাষ্ট্র পাকিস্তান, ইমরান খান যথেষ্ট জনপ্রিয় নেতা, এই ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার স্ত্রী সহ তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে নির্মম নির্যাতন করা হচ্ছে। তার দল, তার জনপ্রিয়তা থাকার পরেও পাকিস্তান আর্মি, পাপেট আর্মি, মার্কিনীদের পাপেট আর্মি তাকে ছেড়ে দিচ্ছে না। আরো উদাহরণ আছে, ইরাকের সাদ্দাম হুসাইন, লিবিয়ার গাদ্দাফি, কত শুনবেন, ইরানের মোহাম্মদ মুসাদ্দেক, অসংখ্য শাসককে মার্কিন ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করেছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মন্তব্য করবার জন্য অনেককেই হত্যা করা হয়েছে। এখানে সিআইএ তাদের যে কালার রেভলিউশন অর্থাৎ আরব বসন্ত যেটাকে বলা হয়, সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এখন এই এনসিপির তথাকথিত শিশুরা যেভাবে ডিপ স্টেট নিয়ে সরাসরি মন্তব্য করতেছে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতর্কিত করতেছে, এদের ভবিষ্যৎ কি হতে পারে আপনারা কি ভাবতে পারেন? আর এই শিশুরা তারা স্বপ্নেও ভাবতে পারছে না, তারা কল্পনাও করতে পারছে না তাদের ভবিষ্যৎ কতটা জঘন্য হবে। মার্কিন ডিপ স্টেট তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। এই শিশু বাচ্চারা নাহিদ এবং আসিফ তারা ক্ষমতার শীর্ষস্থানে ছিল, ডক্টর ইউনূসের আশেপাশে ছিল। ইউনূসের সাথে সিআইএ ডিপ স্টেটের একটা গভীর গোপন প্রেম আছে, সেই প্রেমের সম্পর্কে তারা টুকিটাকি জেনেছে। জানার কারণে তারা এখন সেই সব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি বলে দিচ্ছে, কারণ বিএনপি তাদেরকে 2 পয়সার মূল্যায়ন করতেছে না, বিএনপি জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে। এই কারণে তারা এখন ডিপ স্টেটকে তারা বিতর্কিত করতেছে, তারা ভাবতেছে ডিপ স্টেট হয়তোবা বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে। আলটিমেটলি বিএনপি ও ডিপ স্টেটের একটা পার্ট। তারা এখন বিএনপিকে ডুবাতে গিয়ে আলটিমেটলি নিজেদের ভাগ্য রেখা, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের পরিবার, আত্মীয় স্বজনকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তারা একবারের জন্যও ভাবতেও পারতেছে না এটাই হবে। শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানকে ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে বাধ্য করেছে, আর এখানে শিশুরা মামুলি ব্যাপার, কোনো কিছুই না। তারেক রহমান তার মন্ত্রী পরিষদের কাউকে কখনো শুনেছেন ডিপ স্টেটের বিরুদ্ধে একটা কথা বলতে? আমরা জানি তারেক রহমান ভারতের সাথে একটা সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে, এবং তারেক রহমানকে ক্ষমতায় আনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিবর্গের একটা ব্যাপক সমর্থন ছিল, কারণ তারা চায়নি বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটুক, বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতা নিক। যার কারণে বিএনপি সমর্থন পেয়েছে, বিএনপি জয়ী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু বিএনপি পরবর্তীতে মার্কিন বলে ঢুকে যেতে বাধ্য হয়েছে, কারণ তারা চায়নি ডিপ স্টেট তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করুক, তাদের প্রতি কুদৃষ্টি দিক।
যেখানে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না, যেখানে আওয়ামী লীগ এখনো ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে এই তথাকথিত শিশু বাচ্চারা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে বুঝে নিতে হবে আপনাদেরকে, এদের সময় অতি সন্নিকটে, এরা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, এটাই বাস্তবতা। ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাস ঘাটেন, অতীত দেখেন, যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছে এবং সরাসরি মন্তব্য করেছে তারা ক্ষমতায় থাকতে পারেনি। ইভেন ভারতেও কালার রেভলিউশন ঘটানোর একটা ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ভারতবর্ষের মানুষের দেশপ্রেম, সবার আগে ভারতবর্ষ, ইন্ডিয়া ফার্স্ট, তাদের যে নীতি, এই নীতিতে অবিচল থাকার কারণে ভারতবর্ষে ডিপ স্টেট চাইলেও সুবিধা করতে পারেনি। বিভিন্ন জায়গায়, মণিপুর উদাহরণ, মণিপুর জ্বলেছে না, থেমে গিয়েছে তো, থামিয়েছে তো নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি তো সফলভাবে থামিয়েছে না, এখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে বাট অনেকটা নিয়ন্ত্রণে। কারণ ভারতের মানুষ আলটিমেটলি ইন্ডিয়ার বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করে না, তাদের মধ্যে বিভিন্ন দল আছে, মত আছে, মতাদর্শ আছে, আদর্শ আছে, কিন্তু ভারতবর্ষের বিষয়ে তারা প্রত্যেকেই এক এবং অবিচল, ঐক্যবদ্ধ, যার কারণে ভারতের ডিপ স্টেট তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বাংলাদেশে পেরেছে, কারণ বাংলাদেশে তো আউলিয়ার অভাব নাই। বাংলাদেশে তো শুধুমাত্র 12 আউলিয়া না, বাংলাদেশে তো 18 আউলিয়ার বাংলাদেশ। দুঃখিত, ভুল বললাম, 18 আউলিয়া বললে ভুল হবে, 100 আউলিয়ার বাংলাদেশ। এখানে তো রাজনৈতিক দলের কোনো অভাব নাই এবং এরা এক এক এজেন্সির দালাল, এক এজেন্সির হয়ে পারপাস সার্ভ করে, কেউ সিআইএ, কেউ এমএসএস, কেউ ডিপ স্টেট, কেউ আইএসআই, হোয়াটএভার। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই দুটো স্টেটমেন্ট ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে এদেরকে শুলে চড়ানোর জন্য পর্যাপ্ত, আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। এবং ইউনূস তাকে ফাঁসানোর জন্য তার উপদেষ্টা পরিষদের এই দুই উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের যে স্টেটমেন্ট দিয়েছে, তাতে করে আমার মনে হয় ভারতবর্ষের উচিত এখন দাউদ করিম ফয়সালকে ছেড়ে দেওয়া। কারণ নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত ছিল। এখন বাংলাদেশের বর্তমান সরকারের উচিত হবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিলে বোঝা যাবে সত্যিটা আসলে কি, তারা অ্যাকচুয়ালি সম্পৃক্ত ছিল কিনা। ইনকিলাব মঞ্চ হাদি হত্যার এত বিচার চাইলো, এখন নাহিদ ইসলাম যেহেতু বলতেছে ডিপ স্টেট এই হত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং এখন ইনকিলাব মঞ্চের জুমা বৌদি, জাবের, এবি জব্বার যারা আছে, হোয়াটএভার, মুসাদ্দেক, এদের উচিত এখন মার্কিন এম্বাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা, কারণ ডিপ স্টেট তো মার্কিন এম্বাসির একটা পার্ট। সুতরাং তোমাদের উচিত এখন ডিপ স্টেটের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ডিপ স্টেট কেন হাদি হত্যার সাথে সম্পৃক্ত এই ব্যাখ্যা নাহিদ ইসলামকে দিতে হবে। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মার্কিন এম্বাসি অভিমুখে তোমাদের একটা লং মার্চ কর্মসূচি আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এভাবেই গোপন কথা আরো বের হয়ে আসবে। ফেসবুকে একটা ভাইরাল গান আছে, গোপনে আর প্রেম হবে না, প্রেম হইবে ওপেনে। এখন প্রেম হবে ওপেনে, সুতরাং আপনারা ওপেনে সব দেখতে থাকবেন। একটা প্রচলিত প্রবাদ আছে, গাধা জল ঘোলা কইরা খায়। অর্থাৎ গাধা এমন একটা প্রাণী যারে আপনি স্বচ্ছ জল দিবেন ওইটা সে খাইবো না, সে খাইবো ঘোলা কইরা। অর্থাৎ জলের ভিতরে হাত ঢুকাইয়া লাড়া চারা দিয়া সেই জল যখন ঘোলা হইব তখন সেই জল খাইব। গাধার ক্যারেক্টার হইছে এটা। বাংলাদেশের মানুষ এরা হচ্ছে গিয়া গাধার ক্যারেক্টার এক একটা। এদেরকে স্বচ্ছভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সহজভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সাবলীল ভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না। কিন্তু যখন জল ঘোলা হইব, অর্থাৎ স্বচ্ছ স্বাভাবিক কথাগুলারে ঘুরাইয়া পেঁচাইয়া একদম রাজশাহী টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম পেঁচাইয়া বলা হইব, তখন দেখবেন এরা একদম বিশ্বাস করে ফেলছে। 2024 সালের সেই তথাকথিত মেটিকুলাস অভ্যুত্থান, জঙ্গি আন্দোলন, সেই জঙ্গি আন্দোলন যে ডিপ স্টেট, পাকিস্তান, তুর্কি, আরো একাধিক গোয়েন্দা সংস্থা সেখানে তৎপর ছিল। অর্থাৎ সর্বোপরি ডিপ স্টেটের পরিকল্পনার মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ তো রাস্তায় নেমে গেছিল, সরকারের বিরুদ্ধে ফুলে ফেপে উঠেছিল, ফুঁসে উঠেছিল। সরকারের বিভিন্ন ধরনের অপকর্ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অনুপস্থিতি, বাক স্বাধীনতা হরণ, এই সব কিছু মিলে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে জমায়িত পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের
উদ্গীরণ হয়েছে, যার কারণে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। যে কেউ এই কথাই বলবে, এই ব্যাখ্যায় দেবে, এই উদাহরণ টানবে। কিন্তু আপনারা 15 বছর কেন ভাই রাস্তায় নামলেন না? কেন আপনারা 15 বছর আপনাদের জীবন মান উন্নয়নের কথা বলার জন্য আপনাদেরকে থামিয়ে রাখা হয়েছে, এটা বলে রাস্তায় আন্দোলন করলেন না? কেনই বা আপনারা আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল সেইটা বইলে আপনারা রাস্তায় নামলেন না? কেনই বা আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটা বইলে রাস্তায় নামলেন না? কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জীবন মান একটা পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছিল শেখ হাসিনার সরকার। প্রত্যেকটা মানুষ আগে এক বেলা খেতে পারতো না, শেখ হাসিনার শাসনামলে 3 বেলা খাইতো। একটা রিক্সা চালক দৈনিক 1000 থেকে 1500 টাকা আয় করত। এখন পারেন? বাংলাদেশে কি আইনের শাসনের অনুপস্থিতি ছিল? একটা সিম্পল উদাহরণ দিই, হাতির ঝিলে সারা রাত মানুষ আড্ডা দিত, একটা ছিনতাইকারী ছিল না, একটা অপকর্ম হতো না, একটা বিতর্কিত ঘটনা কিংবা অনিচ্ছাকৃত